গল্প দুইজনাতেই পর্ব ৪১। লেখনীতে অলকানন্দা ঐন্দ্রী। সাক্ষ্য প্রায় উদ্ভ্রান্তের মতোই ছুটছিল। সিঁড়ির একটা ধাপ পার হয়ে ছাদ অবধি পৌঁছাতে ওর খুব বেশি সময় লাগলো। দ্রুত বেগে ছুটে এসে হাত দিয়ে ছাদের দরজাটা ঠেলেই সাক্ষ্য ছুটল ছাদে। চোখজোড়া লাল টকটকে হয়ে উঠেছে ইতোমধ্যেই, শরীর ঘামছে, পরনের শার্টটা অবধি ঘামে ভিজেছে। সাক্ষ্য হৃদকম্পন দ্রুত বেগেই ছুটল। প্রিয়তমা স্ত্রীকে হারানোর ভয়ে দিক বিদিক না দেখে ছাদে ছুটে এসেই যখন উদ্ভ্রান্তের মতো ছাদের রেলিংয়ের দিকে ছুটল, ঠিক তখনই দেখলো দিতি সে জায়গায় নেই, যে জায়গায় একটু আগ অব্দি সাক্ষ্য দিদিকে দেখেছিল। যে জায়গাটা দেখেই চারতলা অব্দি ছুটতে ছুটতে সিঁড়ি পেরিয়ে ছাদে এসে পৌঁছালো, সে জায়গাটাই দিতি নেই। আছে শুধু রেলিংয়ের নিচটায় দিতির সাদা রঙা স্যান্ডেল জোড়া। সাক্ষ্য ছটফট লাগলো কেমন, অস্থিরতায় ভেতরটা ছটফট করে উঠল। চারদিকে বেহাল অবস্থায় চোখ বোলাতে বোলাতে সাক্ষ্য গলা উঁচিয়ে ডাকলো দিতিকে। একবার, দুইবার, ৯ বার, কয়েকবার ডাকলো, অথচ সারা শব্দ এলো না কোনো। সাক্ষর বোধহয় কলিজাটায় মোচড় দিল এবারে। অজানা আশঙ্কায় আর অস্থিরতায় হাত পা কাঁপতে সে এক উদ্ভ্রান্ত যুবকের ন্যায় ছুটে যেতে লাগলো ছাদের কার্নিশে। রেলিংয়ে দাঁড়ানো দিতিকে এপাশ ওপাশের রেলিংয়ে কোথাও না দেখতে পেয়ে সাক্ষ্য আচমকাই লাথি বসালো ছাদের রেলিংটায়। লালাভ হয়ে ওঠা চোখ জোড়া বয়ে নোনা পানি বইল মুহূর্তেই। সাক্ষ্য পারল না নিজের ভেতরে চিন্তা, অস্থিরতা আর হারানোর ভয়কে দমাতে। আকাশের পানে চেয়েই নিজের প্রতি সর্বোচ্চ ক্ষোভ নিয়ে সে চিৎকার করে উঠল। ঠিক পর মুহূর্তেই সাক্ষ্য আর্তনাদ করে বলে উঠল, পারলাম না, পারলাম না আমি ছুটে আসতে, পারলাম আমি। কেন করলে এমনটা দিতি? কেন কেন এই শাস্তিটা আমায় দিলে দিতি? আমার কি এতটাই কঠিন শাস্তি প্রাপ্য ছিল? ছিল বলো? সাক্ষ্য কেঁদে ফেলল। উষ্ণ নোনা পানিরা চোখ বেয়ে বয়ে গেল। সাথে কথাগুলো শেষ করে ছাদের মেঝেটায় একটা ঘুষি বসাতেই সাক্ষ্যর কানে এলো রিনি ছিনি নুপুরের শব্দ। সাক্ষ্য বোধহয় এক মুহূর্ত দমে গিয়ে সঙ্গে সঙ্গে ঘাড় বাঁকিয়ে চাইল। আশা হারানো মানুষরা যেমন একটু আশার আলো দেখলেই ছুটে যায়, ঠিক তেমনই সাক্ষ্য উঠে ওদিক পানে ছুটল সঙ্গে সঙ্গে। প্রশস্ত ছাদটায় ওদিকটায় কিছুটা আধার, গাছগাছালিতে ভিড় করা ওই জায়গাটুকুতে স্পষ্টই ফুটে একটা ছায়া, নারী সুলভ ছায়া। সাক্ষর বুঝতে অসুবিধা হয় না যেন একটু আগে যে নোনা পানিটা চোখ বেয়ে বইল তা যেন দ্বিগুণ হয়ে গড়াতে চাইল। সাক্ষ্য ছুটেই গেল। তীব্র বেগে ছুটে গিয়ে দিতির ওইটুকু শরীরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল নিজের সঙ্গে। এতটা বেগে সে দৌড়ে গেল দিতি আকস্মিক বুঝেই উঠল না, বরং দুপা পিছিয়ে গিয়ে ঠেকতে হলো ছাদের রেলিংটায়। সাক্ষ্য ওভাবেই থাকে, ওভাবেই দিতিকে জড়িয়ে নিয়ে বিড়বিড় করে বলল, কি মনে হয় আমাকে? কি মনে হয়, মানুষ না আমি? দিতির ঘাড়ে তখন স্পষ্ট উষ্ণ তরলের উপস্থিতি। ছেলেটা কাঁদছে তখন, দুহাতে দিতিকে শক্তপোক্তভাবে চেপে ধরে মুখটা দিতির কাঁধে গুজেই কাঁদছে। অথচ বোকা দিতি তা বুঝল না। সাক্ষ্য ফের আবারও বলল, মারার খুব ইচ্ছে তাই না দিতি? খুব ইচ্ছে? এক কাজ করুন, আমায় মেরে ফেলুন দিতি, ফেলে দিন ছাদ থেকে, এরপর আপনার যা ইচ্ছে সব পূরণ করুন। দিতিকে বুঝলো সাক্ষ্য কেন এতগুলো কথা বলল, টের পেল সাক্ষ্য কেন কাঁদছে। এই যে একটু আগে সাক্ষ্য দিশেহারা হয়ে উদ্ভ্রান্তের এদিক ওদিক ওকে খুঁজলো, ডাকলো এভাবে কেন তা বুঝলো। এই যে সাক্ষ্য ওকে না দেখে কতটা ছটফট করলো তা বুঝলো। আরেকটু হলে বোধহয় সাক্ষ্য নিঃশ্বাসটা অব্দি থেমে আসতো। সাক্ষ্য চোখের উষ্ণ পানি তখনও ছুঁয়ে গেল দিতির কাঁধ। নিঃশব্দে সে উষ্ণ পানির ছোঁয়া আর অস্থির নিঃশ্বাসকে টের পেতেই সাক্ষ্য দিতির মুখটা দুহাতে আগলে নিয়ে অস্থির চিত্রে অজস্র চুমু দিল। ওভাবেই বলল জড়ানো স্বরে, কতটা ভয় পেয়েছিলাম জানেন দিতি? আমার ভেতরটা কেমন করছিল জানেন? আমার মনে হচ্ছিল আমি আপনাকে হারিয়ে ফেলেছি। আমার মনে হচ্ছিল আমি আর কখনো আপনাকে চোখের সামনে দেখতে পাবো না। আমার মনে হচ্ছিল আমি আপনাকে আর কখনোই পাবো না দিতি। এই অনুভূতিটা কি বিশ্রী জানেন? জানেন কতটা জঘন্য অনুভূতিটা? দিতি শুনে এই এতটা সময়ও তার প্রতিক্রিয়া একদম শূন্যের ঘরে। এই যে সাক্ষ্য তাকে এতটা শক্তভাবে জড়িয়ে ধরল, কাঁদলো, এমনকি মুখ আগলে উম্মাদের মতো চুমু আঁকলো, তাতেও দিতির বিশেষ প্রতিক্রিয়া দেখা গেল না। একদম স্থির শান্ত হয়ে সে তাকিয়ে আছে। বিশ্বাস করবে সাক্ষ্যকে? বিশ্বাস করবে চোখের পানিকে? বিশ্বাস করবে এ কি অস্থিরতা, চিন্তাকে? যদি পরে জানতে পারে এসবও মিথ্যে, যদি পরে টের পায় সাক্ষ্য শুধু সহানুভূতি দেখাতে এসব করেছে। দিতির হাসি এলো এবারে। সাজি আম্মু তো এতকালে তাকে প্রচুর ভালোবাসত, নিজের আম্মুর মতো করেই ভালোবাসত, আগলে নিত, যত্ন করত। সে সাজি আম্মুর ভালোবাসা যদি লোক দেখানো হতে পারে, সেখানে সে
সাক্ষ্য তাকে কোনোদিন ভালোবাসি বলেইনি, তাকে কি করে বিশ্বাস করবে? সাক্ষ্য তো প্রায় বলতো তার কপালে দিতিকে জুটিয়ে দিয়েছে তার আম্মু। তার মানে নিজের ইচ্ছায় নিশ্চয়ই বিয়ে করেনি দিতিকে। করলে নিশ্চয়ই এতগুলো দিনে দিতিকে একবার হলেও ভালোবাসার কথা বলতো। বলেছে তো, যখন দিতি কান্না করছিল। দিতি অবশ্য এখন কাঁদল না, একদম স্থির শান্তি ভঙ্গিতে দাঁড়িয়েই হুট করে সাক্ষ্যকে নিজের থেকে ছাড়িয়ে নিল। বলল, কি ভেবেছিলেন মারা যাব? জীবনে রীতি টানবে এভাবে? দিতি আজ থেকে নিজেকে ভালোবাসবে সাক্ষ্য। আজ থেকে দিতি আর কারোর উপরই ভালোবাসায় বিশ্বাস করবে না। আজ থেকে দিতি মানুষের বাইরের রূপ এবং ভেতরের রূপ চিনতে শিখবে। আজ থেকেই দিতি নিজের জন্য বাঁচবে। সাক্ষ্য বিস্ময় নিয়ে চাইল। আলো আধারের আবছায় দিতির চোখ মুখ ফুলে যাওয়া মুখটাই চাইতে দৃশ্যমান হলো আত্মবিশ্বাসী এক হাসি, যে হাসি প্রমাণ করছে দিতি নিজেকে বিশ্বাস করে, নিজেকে ভালোবাসে, আর কাউকে নয়। সাক্ষ্য সে মুখপানে চেয়ে শুষ্ক ওষ্ঠে উচ্চারণ করলো, উপরে উপরেই নয়, আমি তোমাকেই ভালোবাসি দিতি। ঠিক যখন থেকে তুমি আমার প্রতি ঝুঁকেছিলে তখন থেকেই ভালোবাসি। ভালোবাসে তো বোকারা, ভালোবেসে কষ্ট পায় বোকারায়। যারা জ্ঞানী তারা কেবল নিজেকেই ভালোবাসে। নিজেকে ভালোবাসলে সুন্দরভাবে বাঁচা যায়। এটুকু বলেই দিতি থামলো। ফের পর মুহূর্তেই বলল, এত রাতে ছুটে এসে কি প্রমাণ করতে চাইছেন সাক্ষ্য? আসবেন না, আমার সাথে যোগাযোগ করবেন না। আচ্ছা, একটা উত্তর দিবেন সাক্ষ্য? কণার সাথে যদি আপনার বিয়ে ঠিকই ছিল, যদি এঙ্গেজমেন্ট অবধি হয়েই থাকে, তো আমায় কেন তৃতীয় ব্যক্তি বানালেন আপনাদের মাঝে? কেন বিয়ে করেছিলেন সাক্ষ্য? আমার আম্মুকে এতটাই অনুরোধ করেছিল? দিতির স্বর স্পষ্ট স্বাভাবিক। সাক্ষ্য শুনেই উত্তর করল, দিতি, যদি বলি তুমি তৃতীয় ব্যক্তি নও, আমাদের মাঝে তুমি আসনি, বরং তুমি ছিলেই আমার সাথে প্রথম থেকে। দিতি এবারেও হাসলো মৃদু। প্রথম? তাহলে কণা সেদিন সে অনামিকা আঙ্গুলের রিংটা দেখালো, যে রিংটা দেখিয়ে বলল ওটা স্বাক্ষর আর ওর বিয়ের জন্য পরানো রিং ছিল। আর প্রথম হলে বুঝি কণার এতটা আত্মবিশ্বাস থাকতো? দিতি বুঝে না। আবার যে সাক্ষ্য ভালোবাসি বলল না কখনো, ভাব নিয়ে বেড়াতো, সে সাক্ষ্য হুট করে এতবার ভালোবাসি বলছে, তাও বোধগম্য হলো না। শুকনো হাসলো সে। এই পর্যায়ে সাক্ষ্যর কথাগুলোকে বিশ্বাস না করেই পুরুষালী লাল টকটকে হয়ে আসা চোখ জোড়ায় চেয়ে দৃঢ়স্বরে বলল, চলে যান সাক্ষ্য। আজকের পর থেকে দিতি আপনার জন্য বিন্দুমাত্র অনুভূতি রাখবে না। আজকের পর থেকে দিতি কারোরই সহানুভূতি নেবে না, কারোরই না। আপনার জীবনে কয়েকদিনের অনাকাঙ্ক্ষিত সদস্য হয়ে যাওয়ার জন্য দুঃখিত, খুবই দুঃখিত। সময়টা হয়তো ফিরিয়ে দিতে পারবো না আমি, তবে কারোর জীবনে তৃতীয় ব্যক্তি হয়ে থেকে যাওয়ার মতো বেহায়াও আমি নই। আপনি কণাকে নিয়ে নির্দ্বিধায় সংসার সাজাতে পারেন, নির্দ্বিধায় তিন কবুলে নিজের স্ত্রী হিসেবে ঘরে তুলতে পারেন। এতে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট থাকবে না। স্বাক্ষর কণ্ঠে এবারে কিছুটা দৃঢ় হলো যেন। মুখ টান টান করে উত্তর করলো, আমাকে কি মনে হয় দিতি, আমি চিটার? দিতি হাসলো, বলল, জানা নেই। এই পৃথিবীতে কাউকেই তো উপর থেকে দেখে বুঝে ওঠা সম্ভব নয় সাক্ষ্য। এই যে আমি এতকাল জানলাম সাজি আন্টি আমায় খুব ভালোবাসে, অথচ এক মুহূর্তে সে ধারণা বদলাতে সময় লাগলো না। আমি এতকাল জানতাম সাম্য ভাই আমাকে তার বড় ভাইয়ের বউ হিসেবে পেয়ে খুব খুব খুশি, কিন্তু কি জানলাম শেষে সবাই চেয়েছিল কণা আপনার বউ হোক। আর আমি সে চাওয়ার ভেতরে হুট করে প্রবেশ করে ফেললাম। অনাকাঙ্ক্ষিত এক ব্যক্তি হিসেবে আপনাদের পরিবারে ঢুকে পড়লাম। আপনি জানেন সাক্ষ্য, আপনি কখনো মুখে ভালোবাসি না বলা সত্ত্বেও আমি কণার সামনে এতদিন আত্মবিশ্বাসের সঙ্গে দেখাতাম আমি হ্যাপি, আমি আপনার সাথে হ্যাপি, বোঝাতাম আমি আপনার লাইফের মূল্যবান কেউ। অথচ দিন শেষে আমি জানলাম যে আমার সে কথাগুলো ভিত্তিহীন, আমার সে আত্মবিশ্বাসও ছিল ভিত্তিহীন। সে জায়গাটি আমি নিজেই অস্তিত্বহীনতায় পড়ে গেলাম সাক্ষ্য। টের পেলাম আমার কথা বলার মতো একটা জবাবও অবশিষ্ট নেই সাক্ষ্য। আমি মানুষটাই তো ভুল জায়গায়, ভুল যুক্তিতে পড়েছিলাম। সেখানে ওর যুক্তিটা খণ্ডাতাম কি করে? এবং দিন শেষে আমি সত্যি ওর যুক্তিটা খণ্ডাতে পারিনি। আমি মেনে নিলাম জীবনের সবটুকু পরিহাস, মেনে নিলাম সমস্ত মিথ্যে। এইটুকু বলেই দিতি চোখ বুঝল। এক মুহূর্ত আর অপেক্ষা না করে পা বাড়ালো ছাদের দরজার দিকে। সাক্ষ্য মুহূর্তেই পা বাড়ালো দিতিকে আটকানোর জন্য। দিতি বোধহয় টেরও পেল না, হাত উঠিয়ে থামতে বলেই বলল, পা বাড়াবেন না সাক্ষ্য, আমার সাথে যাবেন না আপনি, আমায় একা থাকতে দিন। একা? সাক্ষ্য ওভাবেই বলল, সরি, পারবো না আমি। একটু আগের ওই রকম ঘটনার পরও আমি আপনাকে একা ছাড়তে পারবো না। পারবেন না? পারলে একটু আগের মতো অহরহ ঘটনা আমার মাথায় ঘুরপাক খাবে। সত্যি বলবো, আমি সত্যি এত মিথ্যের ভিড়ে নিজের জীবনের আশাটুকু হারিয়েই আম্মুকে বাসায় পাঠিয়ে ছাদের রেলিংটা উঠেছিলাম। ভেবেছিলাম এই দম বন্ধ করা কষ্টের থেকে ওটাই বেটার হবে।
তারপর হুট করেই বোধ হলো, মরবো কেন, কার জন্য, কাদের জন্য? সাক্ষ্য, আমায় একা ছেড়ে দিন প্লিজ। আমি নিজের মতো থাকতে চাই, নিজের মতো। আমার আশেপাশেও আসবেন না যতদিন আমি চাইবো না। অন্যথায় আমার সত্যি আপনার আর কণার কথা মনে পড়বে। মনে পড়বে কণার জায়গায় জোর করে বসে পড়েছি আমি। মনে পড়বে আমার সংসারে আমিই ছিলাম তৃতীয় ব্যক্তি। সাক্ষ্য এবারে অসহায়ের মতো করেই বলল, দিতি। দিতি ছোট শ্বাস ফেলল, দৃঢ়স্বরে জানালো, একটু নিজের মতো বাঁচার অধিকার আছে আমার, সাক্ষ্য এহসান, আছে। আমার সে অধিকারটুকু কেড়ে নেবেন না? একটু স্বস্তিতে বাঁচতে দিন প্লিজ, প্লিজ। কথাগুলো বলেই দিতি জোরে জোরে পা বাড়ালো। অতঃপর দ্রুত বেগে সিঁড়ি ফেরিয়েই চলে গেল নিচে। সিঁড়িতে মাঝপথে দেখা হলো তার মায়ের সাথে। এক প্রকার মা বাবার উপর নীরব অভিমান রেখে সে মা বাবার সাথে আর একটাও কথা বলেনি ঘুম ভাঙার পর থেকে। এতগুলো কথা বলল তার মা বাবা, তবু উত্তর করলো না। নীরব রাগ অভিমানকে সঙ্গে করেই ছাদে এসেছিল সে। নীরবে অনেকটা সময় বসিয়েছিল। পিছু পিছু এসেছিল তার আম্মু। অনেকটা সময় মেয়ের সাথে থাকার পর ভাবলে কিছু আনলে অন্তত মেয়েকে খাইয়ে দিতে পারবেন। ছোটবেলায় যখন ডেগে এমন চুপ হয়ে বসে থাকতো, তখন বুঝিয়ে সুঝে ঠিকই খাইয়ে দিত। তাই তো গিয়েছিলেন। অথচ খাবার নিয়ে আসার পথে দেখলো মেয়ে নির্জীব পদার্থের মতো বাড়িয়ে বাসার দিকেই যাচ্ছে। অদিতি আহমেদও তাই মেয়ের পিছু পিছুই পা বাড়ালো। প্রায় 3টা দিন সাক্ষ্য ছটফট করেছে, অস্থির হয়ে অপেক্ষা করেছে একটা বার দিতির কথা শোনার, একটা বার দিতিকে দেখার জন্য। অথচ সাক্ষর কপালে কিছুই জুটল না। দিতি এই 3টে দিনে তার সাথে যোগাযোগের বিন্দুমাত্র উপায়ও বাকি রাখেনি। সবকিছু থেকে সাক্ষ্যকে ব্লক করেছে। সাক্ষ্য যতগুলো নাম্বার দিয়ে যোগাযোগের চেষ্টা করেছে সবই দিতির ব্লক লিস্ট এখন। এমনকি কথা সাম্য কারোরই ফোন তোলেনি মেয়েটি। ভার্সিটিতেও আসেনি 3টে দিন। সাক্ষ্য ছটফট করলো কেবল। নীরব অপেক্ষায় হৃদয়ে যখন খাঁকা করে নিগেচেকে, তখন অসহায় লাগে তার। এই 3টে দিন সে দিতিদের বাড়ির সামনে গিয়েও দাঁড়িয়ে থেকেছে, অপেক্ষা করেছে দিতি বোধহয় ব্যালকনি বা ছাদে আসবে, কিন্তু দিতি আসেনি, একটা বারও আসেনি। সাক্ষ্য যেটুকু দেখেছে তা হলো দিতির ঘরের আলোটা, রাত জুড়ে জ্বালানো আলোটাই কেবল চোখে পড়েছে। আর দিতির মায়ের থেকে যতটুকু সম্ভব দিতির খোঁজ খবর নেওয়া, এইটুকুই। সাক্ষ্য দীর্ঘশ্বাস ফেলে। আজও ভার্সিটিতে ক্লাস করানোর সময় একটাবার ভেবেছিল দিতি আসবে, দেখতে পাবে, তার সাথে কথা না বলুক, দূরে থাকুক, সমস্ত রাগ রাখুক, কিন্তু সামনে তো আসবে। মেয়েটা নিজেকে ওভাবে গুটিয়ে নিলে সাক্ষ্যর অস্থির লাগবে না, ছটফট করবে না হৃদয়টা। সাক্ষ্য কতগুলো দিন হলো ওই মেয়েটার সাথে ঝগড়া করেনি, কথা বলেনি, মুখ ধুয়ে তাকিয়ে দেখেনি। ইস, মেয়েটা কি জানে এর শূন্যতা কতটুকু? সাক্ষ্য উপায় না পেয়েই পা বাড়িয়ে মাঠ দিয়ে যেতে থাকা কিয়ানকে ডাকলো। প্রফেশনাল লাইফে কখনো নিজের স্ত্রীর দিকে না তাকানো সাক্ষ্য আজ বইয়ের বন্ধুকে দেখে সর্বপ্রথম বলল, কিয়ান, তোমাদের ফ্রেন্ড দীতিকা তাসনিমকে একটা কল করো তো ফার্স্ট। কিয়ান বোধহয় বুঝে উঠল না কেন দিতির প্রসঙ্গ আসলো। ভুরু বাঁকিয়ে স্যারের আদেশ মানতেই বলল, কয়েকটা দিন হলো অনলাইনে নেই স্যার, আর আমার ফোনে ব্যালেন্সও নেই। সাকর ফোনটা গম্ভীর হলো। অভাগা যেদিকে যায় বুঝি সাকর শুকিয়ে যায়। চাপাস ফেলে নিজের ফোনটা হাতে তুলল সে। অতঃপর বলল, তোমার নাম্বারটা বলো, রিসার্চ করে দিচ্ছি। কিয়ান বোধহয় এমন জরুরি তলবের কারণ বুঝে না। বিস্তৃত এক হাসি দিয়ে সে নাম্বারটা বলল। অতঃপর একটু সময়ের ব্যবধানে পুরো 500 টাকা ব্যালেন্স এসে হাজির হলো। কিয়ান অবাক হলো বোধহয়। বাহ বাহ, সোজা 500 টাকা! তাকাতেই সাক্ষ্য অপেক্ষা না করে শুধালো, কল দাও এবার। কিয়ান বাধ্য ছেলের মতো কল দিল। 1বার 2বার 3বার কল দেওয়ার পর উপাস থেকে দিতেই কল তুলল। সাক্ষর বোধহয় এবার বুক টিপ টিপ করলো কেমন। অস্থির একটা অনুভূতি সারা শরীর জুড়ে বয়ে গেল মুহূর্তেই। মনে হলো যেন কতকাল কত যুগ সে দিতির কণ্ঠ শুনতে পায়নি, কতকাল সে দিতির কথা শোনেনি। সাক্ষ্য হাসফাস করা একটা অনুভূতি নিয়ে মাথা নামাতেই উপাস থেকে দিতি মুহূর্তেই বলে উঠল, হ্যালো।